হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়রন ওয়ারিয়র্স আয়োজিত আজকের টক শোতে। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের একজন সম্মানিত সদস্য এবং আয়রন ওয়ারিয়র্স জিম সিলেটের সম্মানিত প্রোপাইটার জনাব আব্দুল্লাহ আল খালেদ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই আমি তো খুব বেশি ভালো নাই। কেন ভালো না থাকার কারণ কি? ভালো না থাকার অনেকগুলো কারণ আছে ভাই, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে ভাই। সমস্যা নেই, আমাদের তো জিম আছে, আয়রন ওয়ারিয়র জিম। এখানে ট্রেনাররা আছে। আপনাদের এই ভুঁড়ি কমানো, স্বাস্থ্য বাড়ানো, এইসব তো আমাদের রেগুলার কাজ। চলে আসবেন, ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। ভাইয়ের আরো একটি পরিচয় হচ্ছে, ভাই হচ্ছে সার্টিফাইড কোচ, ডায়েট এন্ড নিউট্রিশনিস্ট। তো ভাই, কিভাবে ডায়েট করলে ভুঁড়ি কমবে? ওকে, এটা কিন্তু একটা খুব কমন কোশ্চেন যে ওয়েট লস, যেটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি করবো? টেকনিক্যালি বলি যে ওয়েট লস। ভুঁড়ি কমানো মানে ফ্যাট লস, মানে আমাদের যে ভুঁড়িটা এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ফ্যাটের জন্যই কিন্তু হয়। তো যেহেতু ওয়েট লসের কথা উঠছে, তো আমরা সাধারণত কি করি, আমরা প্রথমে ক্যালকুলেশন কি করি যারা আমরা প্রফেশনালি ট্রেনিং করাই। কি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আমরা কতটুকু ক্যালোরি লাগবে, মানে মেইনটেনেন্স ক্যালোরি। একটা মানুষ বেঁচে থাকার জন্য, একটা সাধারণ জীবনযাপন করার জন্য যে ক্যালোরিটা প্রয়োজন, প্রথমে আমরা ওই ক্যালোরিটা হিসাব করে বের করি। এটাকে বলে মেইনটেনেন্স ক্যালোরি। মেইনটেনেন্স ক্যালোরিটা যখন বের করি, মেইনটেনেন্স ক্যালোরিটা বের করার পরে ওখান থেকে আমরা চেষ্টা করি 500 থেকে 600 ক্যালোরি কম খাওয়ার জন্য, বা সর্বোচ্চ 700 ক্যালোরি কম খাওয়ার জন্য। কথার কথা, একজন সাধারণ মানুষের কিন্তু 2000 ক্যালোরি লাগে। তো 2000 ক্যালোরি থেকে আমরা কি করব, একটা ডায়েট প্ল্যান তো অফকোর্স আছে, সেই ডায়েট থেকে আমরা 500 থেকে 700 ক্যালোরি কম খাবো। যদি আমরা 500 থেকে 700 ক্যালোরি কম খাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েট লস শুরু হয়ে যাবে। এবং শুধু শুরু করলেই কিন্তু হবে না, একটা সার্টেন Maintain পিরিয়ডে করতে কিন্তু হবে। ওয়েট ড্রপ করবে। লেটস সাপোজ তোমার ওয়েট কত এখন? 93। 93। এটা কিন্তু 90 থেকে যদি আমরা ডায়েটিং শুরু করি, তো একটা সার্টেন পিরিয়ডে কিন্তু এটা 84, 85 বা 80-র কাছাকাছি চলে আসলে তখন কিন্তু আর ওয়েট কমবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা আবার আমাদের যে ডায়েটিশিয়ান হোক বা আমাদের ট্রেনার হোক, তার ওনার সাথে কথা বলে তারপরে কিন্তু এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে হয়তো উনি আরেকটু কিছু ক্যালোরি কমায় দিবে। সেভাবে কিন্তু আমরা কন্টিনিউয়াস ওয়েট লস করতে থাকবো। একজন কিভাবে বুঝবে যে তার ক্যালোরির ডিমান্ড কতটুকু, মেইনটেনেন্স ক্যালোরিটা কিভাবে হিসাব করতে পারে? এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে যে কিভাবে ক্যালোরি বের করতে হয়। তো আপনারা সবাই জানেন বা তুমিও জানো যে আমরা কিন্তু একটা ওয়ার্কশপ করাই ডায়েট অ্যান্ড নিউট্রিশনের উপরে। এটা ঢাকায় বসুন্ধরায় করানো হয়ে থাকে। ঢাকায় তো করান ভাই, কিন্তু আমরা যে সিলেটের মানুষ, ঢাকা যারা যেতে পারি না। আমরা কিন্তু আমরা তো সিলেটে করানোর বঞ্চিত। চেষ্টা করছি, বা এর আগেও কিন্তু সিলেটে 3টা অলরেডি হয়ে গেছে। তো সিলেটের প্রবলেমটা হয় কি, যে সিলেটে যেহেতু ছোট এলাকা, বিভাগীয় শহর, কিন্তু ঢাকায় করালে হয়, কারণ এটা সবাই করতে চায়। এই যে অংশগ্রহণ করতে করতে চায় যারা প্রফেশনাল, তারা সবাই কিন্তু করতে চায়। তো সিলেটে করলে হয় কি, যারা চিটাং থেকে করতে চায়, রাজশাহী থেকে করতে চায় বা বরিশাল থেকে করতে চায়, এটা কিন্তু অনেক দূর হয়ে যায়। কিন্তু আমরা যখন এটা ঢাকায় করাই, ঢাকায় করাইলে এটা সেন্টারে থাকে, ক্যাপিটালে থাকলে সবাই সব জায়গা থেকে আসতে পারে। যেমন আমাদের কিন্তু যখন ওয়ার্কশপ হয়, সিলেট থেকেও কিন্তু স্টুডেন্টরা যায়। জি। তো এখন এই যে আমরা ডায়েট নিউট্রিশনের ব্যাপারে আমরা অনেকেই এখন কনসার্ন যে ব্যাপারগুলা, অনেকগুলা টার্মিনোলজি ইউজ হয়, হেলদি ফ্যাট, আনহেলদি ফ্যাট, কার্বোহাইড্রেট বা প্রোটিন, এগুলার মেজারমেন্ট কিভাবে করবে বা কিভাবে মেনটেন করবে। আবার দেখা যায় কি, এক একটা বডির জন্য এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। তো এটার ওয়ান স্টপ সলিউশন কি হইতে পারে, যে সবার জন্য ইন জেনারেল আপনি কিভাবে ব্রিফ করবেন যে সবাই এক্সাক্ট, সবার জন্য তো সবকিছু সেম না। তো এক্সাক্ট বডির জন্য এক্সাক্ট কি লাগবে, তো এটা কিভাবে মেজার করবে, বা কিভাবে যদি নিজ থেকে শুরু করতে চায় বা কোনো একজন ইনস্ট্রাক্টরকে ফলো করতে চায় বা কোনো একটা জিম সেন্টারে এসে সেখানে ইনস্ট্রাক্টর কিংবা নিউট্রিশনিস্ট কিংবা ডায়েট কোচ যদি পায়, তো তাদের দিয়ে কিভাবে শুরু করবে আর কি, একজন ইনিশিয়ালি তার কিভাবে শুরু করবে? তো আমাদের বাংলাদেশের জিমগুলায়, বা আমি যাদের সাথে বেশিরভাগ যে জিমগুলোর সাথে কাজ করি, খুব কমন একটা প্রবলেম হয়, ওয়ান সাইজ ফিটস অল। খুব কমন প্রবলেম দেখা যাচ্ছে যে, এটা কি একটু ভেঙে যদি আচ্ছা এটা বলেন? ভেঙে বলি, ওয়ান সাইজ ফিটস অল জিনিসটা কি, দেখা যাচ্ছে কোনো এক ট্রেনার একটা ডায়েট প্ল্যান করে রাখছে, একটা ওয়ার্কআউট প্ল্যান করে রাখছে। আমিও যদি ওনার কাছে ট্রেনিং করতে যাই, নে বাবা এই ডায়েট প্ল্যান ওয়ার্কআউট প্ল্যান দিয়ে চালায় দাও। সবার জন্য সেম তুমি যদি যাও, আমরা কিন্তু সেম না, হয়তো Same আমাদের না, ওয়েট হ্যাঁ, কাছাকাছি, কিন্তু আমাদের বডি কম্পোজিশনটা ডিফারেন্ট। অবশ্যই দিব। তোমাকেও সেম জিনিসটা দিবে। এখন একটা ছেলের ওয়েট কম, সে গেছে জিমে, কথার কথা আন্ডার 60 কেজি, তাকেও সেম প্ল্যানটা দিচ্ছে, কিন্তু বডি কিন্তু এইভাবে না। আমরা যদি আমাদের আশেপাশে যারা আছে চারপাশে তাকায় যদি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এক একজনের বডি টাইপ এক এক রকম। তুমি যে ডায়েট করবা, আমি কিন্তু সেম ডায়েট করবো না, তোমার আমার ডায়েটে ডিফারেন্স আছে, কারণ আমাদের বডি কম্পোজিশনটা ডিফারেন্ট। আবার আমরা যদি বডি স্ট্রাকচারের কথা বলি, সেটাও কিন্তু ডিফারেন্ট। আমরা জানি যে আমাদের 3 রকমের বডি টাইপ হয়, বডি এন্ডোমর্ফ, জেনেটিক্স একটোমর্ফ বা এন্ডোমর্ফ। তিনটা কিন্তু 3 ভাবে কাজ করে।
যেমন যারা এন্ডোমর্ফ হয় তারা খুব সহজে ফ্যাট গেইন করে। এন্ডোমর্ফের ক্যারেক্টারিস্টিক্স কি? তাদের শোল্ডার বড় থাকে, ওয়েস্ট বড় থাকে, ইনোভার একটা বড় স্ট্রাকচার, মানে ওরা খুব ইজিলি মাসকুলিন হয়ে যেতে পারে, এটা ইজিলি ফ্যাট গেইন করে, ফ্যাট গেইন করে। ফ্যাট গেইন আচ্ছা, করে। আচ্ছা। আর যারা হচ্ছে মেসোমর্ফ, মেসোমর্ফরা হচ্ছে খুব সহজেই মাসল গেইন করে, আবার মাসল লসও করতে পারে, মাসল লস খুব কম করে, এবং এটা জেনেটিক, এটা বাবা দাদার কাছ থেকে আসতেছে। আবার হচ্ছে একটোমর্ফ, যেমন আমরা অনেক সময় বলি যে আরে আমার বন্ধু আছে বেটা এই তো অনেক খায় কিন্তু মোটা হয় না, এক সাগর খেয়ে ফেললেও মোটা হয় না। হ্যাঁ। আবার আমরা বলি কি যে আরে বেটা আমি তো বাতাস খাইলেও মোটা হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে এন্ডোমর্ফ। বুঝতে পারছি। মানে এখন এক ক্যাটাগরির মানুষ অল্প খেলেই ওয়েট বাড়তেছে, আবার এক ক্যাটাগরির মানুষ যতই খাচ্ছে ওয়েট বাড়তেছে না। এখন আপনি কি দুজনকে একভাবে ট্রেনিং করাতে না, অবশ্যই না, দ্যাটস ইম্পসিবল। তাদেরকে আমরা কিভাবে ট্রেনিং করাবো? যদি আমার কাছে আসে, অবশ্যই ট্রেনিং ডিফারেন্ট। আমরা ওয়েট লিফটিং করাবো, যেহেতু এটা আমাদের জিম রিলেটেড, তো আমরা এখানে জিমের কথাই বলতেছি, তো আমরা অবশ্যই ট্রেনিং করাবো এটা বডি টাইপ হিসাবে। কিন্তু ডায়েটিং এর ব্যাপারটা কিভাবে হবে? যারা এন্ডোমর্ফ থাকবে, যারা সহজেই ফ্যাট গেইন করে, আমরা তাদেরকে সবসময় কার্বোহাইড্রেটটা কম দিই, ফ্যাট মডারেট রাখি, প্রোটিনটা হাই রাখি। আবার যারা একটোমর্ফ থাকে, একটোমর্ফের ক্যারেক্টারিস্টিক্স ওয়েট গেইন করতে চায় না, তাই যদি আমরা ওয়েট গেইন করাতে চাই তাকে আমরা কি দিব? অফকোর্স কার্বোহাইড্রেটটা বেশি দিব, কার্বোহাইড্রেট বেশি দিব, তাকে আমরা ফ্যাটও বেশি দিব, কারণ তার কি মেটাবলিজমটা হাই ফাস্ট। এখানে মেইন জিনিসটা হচ্ছে কি মেটাবলিজম, আর মেটাবলিজমটা হাই। যেহেতু তার মেটাবলিজমটা হাই, সেক্ষেত্রে আমরা তাকে কার্বোহাইড্রেটও বেশি দিব, ফ্যাটও বেশি দিব, এবং মাসল বাড়ানোর জন্য প্রোটিনও বেশি দিব। অর্থাৎ যারা একটোমর্ফ এবং এদের আবার প্রবলেম আছে, এরা খেতে পারে না, খাওয়ার রুচি কম, কারণ স্টোমাকের সাইজ ছোট থাকে, কারণ বডি স্ট্রাকচার ছোট স্টোমাক। এরা যদি খেতে পারে, এদের কিন্তু আবার বডি স্ট্রাকচার অনেক ভালো হয়। যেমন আমরা যে ম্যানস ফিজিকের যারা অ্যাথলেট বলি বা ডেনিম জিন্সের যে অ্যাথলেট বলি, এরা কিন্তু অ্যাকচুয়ালি একটোমর্ফ। আর বডি বিল্ডিংটা হচ্ছে টোটালি কিন্তু মেসোমর্ফ। এরা হচ্ছে মাসল বিল্ড করে বেশ ভালো, এদের দেখবেন যে রাউন্ড মাসল শেপ, বড় শোল্ডার, ন্যারো ওয়েস্ট, লেগস আবার বড়। হ্যাঁ, এটা খুব ইজিলি, এটা জেনেটিক, এটা টোটালি জেনেটিক, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। কেউ যদি বলে যে না আমি তো এখন মেসোমর্ফে আছি, আমি এন্ডোমর্ফ থেকে আমি মেসোমর্ফে চলে যাইতে পারবো, পসিবল না, এটা জেনেটিক্স। এখন আপনি বলতে পারেন যে তাহলে এন্ডোমর্ফ কি কোনো কাজের না? অফকোর্স এন্ডোমর্ফ কাজের। এন্ডোমর্ফের স্পোর্টসটা কি? এন্ডোমর্ফের স্পোর্টস হচ্ছে স্ট্রং ম্যান। আমরা যে দেখি এডি হল, এরা কিন্তু সবাই এন্ডোমর্ফ। বা ওয়েট লিফটার যারা করতেছে, যারা পাওয়ার লিফটিং করতেছে, এরা হচ্ছে হেভি ডিউটি। এদের স্পোর্টস গুলো হচ্ছে, এরা যদি এই ধরনের স্পোর্টসে যায় তারা সাকসেস পাবে। আমরা বলতে পারি যে বডি টাইপ অনুযায়ী স্পোর্টস সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অফকোর্স। আপনার একটোমর্ফ, আপনি যদি এন্ডোমর্ফকে বলেন যে তুমি ম্যারাথন খেলো, সে পারবে না। কিন্তু একটোমর্ফের কাউকে যদি বলেন ম্যারাথন, ভালো পারফর্ম করবে, কারণ তার বডিটা পাতলা, সে অনেক সময় স্প্রিন্ট করতে পারবে বা রান করতে পারবে। তো দেখা যায় আমাদের মানে ম্যাক্সিমামই বিগিনারদের একটা সমস্যা থাকে যে জিমে আসলাম প্রথম দিন এসেই কোনো ইনস্ট্রাক্টরের পরামর্শ ছাড়াই এসেই আমরা কিছু ডাম্বেল নিলাম, বাইসেপ কার্ল দিলাম, মেশিন জেনে বুঝে না জেনে আমরা ইউজ করা শুরু করে দিলাম। দেখা যায় যে টিস্যুগুলা তখন ছিঁড়ে গেল, হাতে ব্যথা, পায়ে ব্যথা। তো এইখানে উনি কয়েকদিন পর আবার মোটিভেশন হারাই ফেলে যে আমি আসলাম একদিন জিম করে আমার হাত পায়ে ব্যথা, হাত পা নাড়াতে পারছি না। তো ইনিশিয়ালি যারা বিগিনার, যারা জিম শুরু করবেন, তাদের মধ্যে আবার দুই ক্যাটাগরি আছে। কিছু আছে ফেটি মানুষ যারা হচ্ছে ওয়েট লস করতে চায়, আর কিছু আছে স্কিনি যারা হচ্ছে ওয়েট গেইন করতে চায়, হেলদি ওয়েটে মাসকুলিন হতে চায়। আর ফ্যাটিরা হচ্ছে ফ্যাট লস করে মাসকুলিন হতে চায়। তো সবাই আমাদের কিন্তু টার্গেট থাকে মাসকুলিন হওয়া, আবার কারো কারো স্পেসিফিকলি থাকে ওয়েট লস করা। তো ওয়েট লস কিন্তু হেলদি ওয়েতে করলে, সেখানে মাসেল বিল্ড করলে, মাসেল কিন্তু শরীরের জন্য খারাপ কিছু না। শরীরের জন্য খারাপ হচ্ছে আনহেলদি ফ্যাটটা। তো এখন খালেদ ভাইয়ের থেকে জানতে চাইবো যে যারা বিগিনার, যারা শুরুতে জিম করবে, ওদের কি করণীয়, ওরা কিভাবে শুরু করবে? ওকে, এখানে কিন্তু আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরির কথা বলা হয়েছে। একটা হচ্ছে স্কিনি থেকে মাসল বিল্ড করবে, আর একটা হচ্ছে ফ্যাটি থেকে ফিটনেসটা অ্যাচিভ করবে। ফিটনেস কিন্তু অ্যাকচুয়ালি অ্যাচিভ করার জিনিস, সবাই এটা পারে না। তো অফকোর্স যখন আপনি জিমে মেম্বারশিপ নেবেন, নেওয়ার পরেই আপনার প্রথম যে কাজটা হবে ট্রেনারের সাথে পরিচয় হওয়া। এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক। দেখা যায় যে অনেকে করে কি যে ইউটিউব, আমি বলতেছি না এটা খারাপ, বাট আপনার ওই ম্যাচুরিটি নাই যে ইউটিউব বা ইনস্টাগ্রাম দেখে বোঝার মতো। তো আপনি ফার্স্ট থিং যেটা করবেন, ট্রেনারের সাথে কনসাল্ট করবেন যে আমি কি চাই, এটা ট্রেনারকে ক্লিয়ারলি বলা। আমাদের একটু আগে বললাম যে এক একজনের বডি টাইপ এক এক রকম। যখন আপনি ইউটিউব থেকে শুরু করলেন, তখন ইউটিউবে উনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, উনি এক বডি টাইপের জন্য দিচ্ছেন যেটা আপনার সাথে না ওনার টাইপেরটা দিচ্ছেন, ওনার টাইপেরটা দিচ্ছেন, সবারটা কিন্তু। তো অবশ্যই আপনাকে কিন্তু ট্রেনার কিংবা একজন সার্টিফাইড কোচের সাথে অবশ্যই ইন্টারঅ্যাকশন করতে হবে শুরুতে। তো ঠিক আছে ভাই, সরি না, ইটস ওকে, ভালো পয়েন্ট ছিল, গুড পয়েন্ট ছিল। তো এখানে আমার কিন্তু সবার আগে একটু প্রবলেমটা হয়, ম্যাক্সিমাম মানুষ জানে না আমার গোল কি। মানে আমি একটা ডেস্টিনেশনে যাব, আমি কই যাব আমি জানি না।
লেটস সাপোজ আমি ঢাকায় আছি, আমি মগবাজার থেকে ফার্ম গেটে যাব, আমাকে তো এটা বলতে হবে ট্রেনারকে যে হ্যাঁ আমি এটা চাচ্ছি। তো আমার গোলটা আগে বলতে হবে যে আমি ওয়েট গেইন করতে চাচ্ছি বা লস করতে চাচ্ছি বা মাস্কুলার হতে চাচ্ছি, সেইভাবে কিন্তু আমাকে ট্রেনার গাইড করবেন। হ্যাঁ, তো আমি যখন এটা বলে দিব, তো আরেকটি এখানে প্রবলেম হয় যে ট্রেনারদেরকে বলে যে এই প্রথম দিন আসলাম দিল না তো ওয়েট লিফটিং করতে। আমরা কিন্তু সবার প্রথম দিন আগে এসে বললে ট্রেডমিলে দৌড়ান, হ্যাঁ বা ফিজিক্যাল করান কেন, আমি এই আসছি তো জিনিসটা ওয়েট লিফটিং এর জন্য, আমারে বলতেছে ট্রেডমিলে দৌড়ান, আমারে বলে কার্ডিও করার জন্য। আমরা অনেকে actually হতাশ এই হয়ে জিনিসটা যায়। খুঁজি যে আসলে সে ফিজিক্যালি অ্যাক্টিভ কিনা। আমার কাছে যদি একজন অ্যাথলেট এসে বলে যে আমি নিয়মিত ফুটবল খেলি, তাই কিন্তু আমরা হায়েস্ট 3 দিন একটু হালকা স্ট্রেচিং করাবো, হালকা ওয়েট লিফটিং করাবো, তারপরে তাই কিন্তু আমরা ভালোভাবে ওয়েট লিফটিং এ ঢুকাই দিব যে সে ফিটনেস অ্যাচিভ করতে চায় বা মাসল বিল্ডিং করতে চায়। এবং যারা ম্যাক্সিমাম কেসে ওয়েট লস করতে হয়, আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, গিয়ে দেখবেন যে তারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ ছিল। হ্যাঁ, তারা কোনো কাজ করতেছে না, দেখা যায় অনলাইন গেমিং এ ব্যস্ত বা সারাদিন ডেস্ক জব করতেছে। কর্পোরেট যারা কর্পোরেট বসে কাজ করা লাগে। বসে কাজ করে, তাদের দেখা যায় যে আপার বডি ভালো, লোয়ার বডিও ভালো, কিন্তু একটা মাঝখানে একটা ভুঁড়ি হয়ে গেছে। বা অনেকে আবার এমন আছে ভাই, একটু ছোট জিনিস অ্যাড হ্যাঁ। করছি, যে অনেকদিন জিমে গ্যাপ দিয়ে দিলাম, তখন দেখা গেছে যে অনেকটা আমার শেপ নষ্ট হয়ে গেছে। আবার যখন শুরু করলাম, তখন অনেকে আইসা শুরুতেই হচ্ছে আপনার ওয়েট লিফটিং শুরু করে দেন। তো এখানে সব প্রত্যেকটা সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল এক একটা মানে আপনার সার্কামস্টেন্স বুঝে সেই অনুযায়ী আপনাকে শুরু করতে হবে। যেমন এখানে কিন্তু আমাদের অনেকে বোঝে না এই জিনিসগুলো, যে কেন আমরা স্ট্রেচিং গুলা করাই। আমাদের কিন্তু টেন্ডন লিগামেন্টের একটা ব্যাপার আছে, আবার এবং টিস্যু মাসেল টিস্যু গুলো ছিঁড়ে আমরা যাওয়ার যদি একটা ব্যাপার আছে। যদি ইউজ টু না থাকে, হঠাৎ করে কেউ এসে সাপোজ পাওয়ার লিফটিং করে যারা, আপনি 3 মাস ব্রেক দিয়ে হঠাৎ করে এসে যদি বলেন যে না আমি তো লাস্ট লিফট করে গেছি 140 কেজি আমি আবার bench শুরু press, করে ফেলি, আমি আজকে আবার 140, আপনি পারবেন না, এটা ইম্পসিবল। করতেও যদি চান আপনি ইনজুরিতে পড়ে যাবেন, মাসল টর্ন আসবে, লিগামেন্ট বা টেন্ডন কোন একটা ইনজুরি চলে আসবে। যে এই সেফটি গুলার জন্য, কারণ আমরা এখানে ফিট হতে আসছি, আমাদের কিন্তু সেফটি গুলো ইনজুর্ড হতে আসে নাই, হসপিটালাইজড করার আমাদের জন্য সবার আগে মেইন কনসার্ন কি, আমাদের সেফটি ইনশিওর করা। আমরা সেফটি ইনশিওর করে তারপরেই কিন্তু আমরা ফিটনেস অ্যাচিভ করতে পারবো, এর আগে সম্ভব না। আপনি দীর্ঘদিন আপনি জিমে ছিলেন না, কিংবা আপনি শুরু করতে যাচ্ছেন, আপনার কিন্তু এই মাসেল লেয়ারটা কিন্তু পাতলা, বা আমরা বলতে পারি যে টিস্যুর লেয়ারটা কিন্তু পাতলা হয়ে আছে। তো যখন আপনি শুরুতেই হিট দিয়ে দিলেন, তখন এই লেয়ারটা ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার কারণে আপনার প্রচন্ড ব্যথা হবে, বা আপনার টেন্ডন লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে যদি আপনি হেভি ওয়েট লিফটিং এ চলে যান। তো এই ক্ষেত্রে আসলে বিগিনারদের জন্য খালেদ ভাইয়ের পরামর্শটা হচ্ছে এইটাই, যে অবশ্যই ইনস্ট্রাক্টরের সাথে ইন্টারেকশন করে শুরু করতে হবে, তাই তো খালেদ ভাই? সেটাই, অফকোর্স। তো আর এর বাইরে আপনি কি বলবেন যে শুরু থেকে কিভাবে ডায়েট মেনটেন করলে? ফর এক্সাম্পল যদি আমার কথা বলি, আমি দীর্ঘদিন জিমের বাইরে, তো দেখা গেছে যে আমার আনহেলদি ওয়েতে আমি ওয়েট গেইন করে ফেলেছি অনেক বেশি, যার কারণে আমাদের বুড়ি বা আমাদের এই ফ্যাটের পার্সেন্টেজটা বেড়ে গেছে। তো এখন যেটা আমি যে সমস্যাটা ফেস করতেছি, যে আমার দমটা অনেক কমে আসছে, কিংবা আমার হার্ট রেট আমার এক্সপেকটেশন অনুযায়ী হার্ট রেটটা পাচ্ছি না। তো এখন যদি আমি ডায়েট নিউট্রিশন সাথে রেখে সাথে যদি জিমটা শুরু করতে চাই, তো কিভাবে ডায়েট নিউট্রিশনটা আমি গুছাবো? আমার যদি বডির কথা বলি, যে আমার যতটুকু মনে হয় যে আমি খুব সহজে ওয়েট গেইন করতে পারি, আবার লস করতে পারি। তো এরকম অনেকেই আছেন যে ভাই আমি তো 15-20 দিন জিম করলে আমার একটা শেপে চলে আসে, আবার জিম বাদ দিয়ে দিলে আমি আবার ওই আগের অবস্থায় ফেরত যাই। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন যে তাদের ক্ষেত্রে কি করা উচিত? আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে এরকম যারা আসে, যে জিম করে ফিটনেস শেষ করে আবার আসছে, মোটা হয়ে আসছে, এদের একটা কমন টেন্ডেন্সি থাকে ক্রাশ ডায়েটিং করার। এবং ক্রাশ ডায়েটিং করে আরো কারা, আমি এক্সপ্লেন করতেছি একটু পরে ক্রাশ ডায়েটিং কি। আরেকটা করে হচ্ছে মহিলারা দেখা যায় আসে, এসে বলে ভাইয়া আমার 1 মাস পরে বিয়ে, আমি 10 কেজি ওয়েট কমায় ফেলবো। আরে ভাই তুমি এতদিন করছো কি? হ্যাঁ, এসে বলে একবার, আমি এরকমও পাইছি যে এসে বলে 15 দিনে 10 কেজি ওয়েট কমায় দেন, আমার সামনে বিয়ে, আপনি যা পেমেন্ট চান নিয়ে যান। না, এখানে পেমেন্টের থেকেও বড় ইস্যু কি, আমার হেলথ রিস্কটা। হ্যাঁ, আমার এখানে হেলথ, যেমন আমার কিন্তু হার্ট এটা নিতে পারবে না হঠাৎ করে যদি 10 কেজি ওয়েট লুজ করে ফেলে। আমার কিন্তু খালি মাসল কেয়ার করলেই হবে না, ফ্যাট কেয়ার করলেও হবে না, আমার অর্গানের ইস্যু আছে এখানে। আমার এখানে কিডনির উপরেও প্রেশার পড়বে, হার্টের উপরেও প্রেশার পড়বে। ক্র্যাশ ডায়েট কি? ক্র্যাশ ডায়েট যে আমরা একটু আগে একটা আলোচনা করলাম না, যে কথার কথা আমাদের 2000 ক্যালোরি মেইনটেনেন্স ক্যালোরি, হঠাৎ করে কি এরা 2000 থেকে 700 ক্যালোরিতে নিয়ে আসে। এটা কিন্তু ভেরি হ্যাজার্ডাস ফর মাই হেলথ। এবং এরা কিন্তু এটা করেও লং টাইম ওয়েট লুজ করলেও সাস্টেইন করতে পারে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল হওয়ার একটা কারণ যদি আমি ভাই একটু এড করি, সেটা হচ্ছে আমাদের ব্রেন কিন্তু হঠাৎ করে বুঝে না যে আপনি 700-800 কেজি কমায় ফেললেন। আমার ব্রেন কি করে, মেটাবলিজমটা স্লো করে দেয়। তো স্লো করলে কি হয়, আপনি কিন্তু খাচ্ছেন না, ওয়েট কমতেছে, কিন্তু সাথে সাথে আপনি অনেক বেশি, আমরা অ্যাকচুয়ালি যেটাকে বলি হচ্ছে সার্ভাইভাল মোডে চলে গেছে। মানে বডি এটা অ্যালার্ট পায় যে এখানে সামথিং রং, সে হয়তো বা কোনো মরুভূমির মাঝখানে, নাহলে কোনো দ্বীপে আটকায় গেছে, কোনো খাবার পাচ্ছে না, মানে আমি সার্ভাইভাল মোডে চলে যাই। তখন মেটাবলিজম স্লো করে দেয়, আপনাকে অনেক বেশি
অলস করে দিবে, আপনার কাজে করবে আপনি কোনো গতি পাবেন এবং না। এখানে হাঁটাচলা- যে প্রবলেমটা হয় এইভাবে যারা ওয়েট লস করতে চায় তাদের কিন্তু একটা বড় প্রবলেম হয় যে ওয়েট লস কিন্তু এখানে ওয়েট বলতে কিন্তু খালি যে ফ্যাট যাবে সেটাও না, এখানে ওয়াটার ওয়াটার ওয়েটও আছে। ওয়াটার ওয়েটটাও ড্রপ করে। এবং সাস্টেনেবিলিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনি একটা ওয়েট লস করছেন, আপনি কথার কথা তুমি 93 কেজি থেকে 70 কেজিতে আপনি চলে আসছেন, আসার পরে এটা তো মেনটেন করতে হবে। আপনি 70 কেজিতে আসার পরে তারপরে আপনি আবার চলে গেলেন আপনার আগের আলহেলদি লাইফস্টাইলে, যেটার জন্য আপনার ওয়েট আগে ছিল 90+। আপনি যদি ওই লাইফস্টাইলে আবার ব্যাক চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট আবার গেইন করা শুরু করবে, এবং ম্যাক্সিমাম কেসে এই জিনিসটাই হয়। এবং এই জন্যই সবাই বলে ভাই জিম ছেড়ে দিলে তো ওয়েট গেইন করবো, মোটা হয়ে যাবো, জিম ছেড়ে দিলে কি মোটা হয়ে যাবো, খুব কমন কোশ্চেন। হ্যাঁ। এটাই হচ্ছে এটার আনসার, যে তো আপনি আবার এটা আগের বুঝতে লাইফে পারছি। ব্যাক যাচ্ছেন, আপনি তো ডিসিপ্লিন লাইফটা মেইনটেইন Discipline করতেছেন maintain না। করতেছেন। আপনি টাইম মতো খাচ্ছেন, টাইম মতো ঘুমাচ্ছেন, টাইম মতো ওয়ার্কআউট করতেছেন, হঠাৎ করে আপনার ওয়েট চলে আসছে, আপনি আপনার ডেস্টিনেশনে চলে আসছেন, 70 কেজি আপনি চলে আসছেন, কথার কথা আপনি আবার আগের লাইফে চলে যাচ্ছেন, ওই আবার বন্ধুদের সাথে ফাস্টফুড খাচ্ছেন, ঘুমাচ্ছেন রাত 2টার দিকে, দুপুরবেলা আবার ঘুমাচ্ছেন, আর ঘুমের কোনো কন্ট্রোল নাই, ডায়েটের কোনো কন্ট্রোল নাই। আজকে ট্রেনিং মোটিভেশন, আরে আমি তো 70 কেজিতে চলেই আসছি, জিমে গিয়ে আর কি হবে, আমি খাইতে থাকি প্রবলেম নাই, এই আবার কিন্তু ওয়েট গেইনটা শুরু হবে। বুঝতে পারছি। তো খালেদ ভাই, এখন আমরা হচ্ছে যদি ধরেন আমরা যারা হচ্ছে আবার শুরু করব, এখন তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা ব্যারিয়ারটা সেটা হচ্ছে যে ফেইলিওর হওয়ার যে একটা রিস্ক থাকে। তো ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথে কিভাবে অনেকেই হচ্ছে জিমের মোটিভেশন দেন, জিম মোটিভেশন অনেক ভালো ভালো সেক্টর আছে আমরা জানি। তো আপনি যদি আমি এই জিনিসটা যদি জানতে চাই, মেন্টাল হেলথে কিভাবে ঠিক রাখবে, এট এ টাইম সে জিম করতেছে আবার তার মেন্টাল হেলথটাও ভালো আছে, যে না আমি জিম করে আমার একটা মানে টেন্ডেন্সি আছে আমি ভালো কিছু করতে পারবো, এমন না যে আমি জিম করতেছি ওইদিকে আবার হতাশ হয়ে যাচ্ছি, আমার কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। আবার দেখেছি জিম ছাইরা দিলে অনেকের আবার বেড়ে যাচ্ছে, ওইখান থেকে ওরা হতাশা কাজ করে যে আমার ভালো ফিগার ছিল, ভালো শেপ ছিল, আমি আবার কামব্যাক যদি করি বা আসতে চাই, তখন আমার এই যে মোটিভেশনটা হারিয়ে ফেললো, তখন আবার অনেকে জিম কন্টিনিউ করে না। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে ওরা কিভাবে আবার শুরু করবে? আমি আসলে ইন এ ওয়ার্ড মোটিভেশন কনসেপ্টটাই পছন্দ করি না। এখানে মোটিভেশন মানে কি, আমি জানি যে যেমন লেটস সাপোজ মিস্টার বাংলাদেশ যে ইভেন্টগুলো হয়, অনেক বড় ইভেন্ট, সারা বাংলাদেশে দেখে, ইয়াং জেনারেশনের এরা দেখে, আমাদের কিন্তু মিস্টার বাংলাদেশের পরে বিজনেস খুব ভালো যায়। কারণ আপনি যখন দেখছেন যে হাঙ্ক তামির আনোয়ার স্টেজে, আপনি যখন দেখছেন সুমন দাস স্টেজে, আমাদের এখন ইয়াং জেনারেশনে অনেক আছে, নাজিম শেখ কিছুদিন আগে আমাদের ইভেন্টে এসে গেছে, যখন স্টেজে আপনার কিন্তু মানে মাথা খারাপ হয়ে যাবে, কিভাবে সম্ভব, এটা অ্যাচিভেবল, কিভাবে করছে, জিম করছে, আমিও জিমে যাব। এটা কিন্তু মোটিভেশন। মোটিভেশন ইজ গুড, কিন্তু মোটিভেশনটা হচ্ছে টেম্পোরারি। আমাদের দরকার কি ডিসিপ্লিন। আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজটাকে লাইফের পার্ট বানাতে পারবেন তখনই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। মানে আপনি ডিপ্রেসড অথবা ডিপ্রেসড না, আপনাকে কিন্তু জিম কন্টিনিউ করতে হবে না, আমাদেরকে মেইনলি আসতে হবে সেটা ডিসিপ্লিন ডিসিপ্লিনের মানে উপরে। এক কথা আর বলতে আপনি গেলে যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন আপনি মেন্টালিও ভালো থাকবেন। ভালো থাকবেন। আপনার যদি ডায়েটে ঠিক থাকেন আপনার শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, আপনার পেটও ভালো থাকবে। হ্যাঁ, আপনি যখন অবশ্যই। জাঙ্ক খাবেন না, আপনি যখন ভাজা পোড়া খাবেন না, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো Metabolism থাকবে, ঠিক বডির থাকবে। ইনফ্লামেশন হবে না। ইনফ্লামেশন নাই মানে আপনার শরীর ভালো। হ্যাঁ, তো আমি যদি এন্ডোক্রাইনোলজি থেকে বলি যে আমাদের জিম করলে একটা হরমোন সিক্রেশন হয়, সেটা হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিনে আমাদের হচ্ছে ব্লাডের সার্কুলেশনটা একটু আপ রাইজ করে, যার কারণে আমাদের মানসিক স্বাস্থ্যটা একটু ভালো থাকে। তো জিম করতেছে পাশাপাশি যারা মানসিকভাবে হতাশ, আমি বলবো যে ভাই যেটা বললেন ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে, এবং ডিসিপ্লিন লাইফের মধ্যে কিন্তু ডায়েট নিউট্রিশন, ভাই যেটা বললো ভাজা বুড়া খাচ্ছি আর একই সাথে আমি এক্সপেক্ট করতেছি আমার একটা ভালো মানে মানসিক অবস্থা, মানসিক মেন্টাল স্টেট আসে না কেন, সেটা কিন্তু সম্ভব না। আপনি ভাজা পুরা আনহেলদি ফ্যাট খাচ্ছেন, আনহেলদি ওয়েট গেইন করছেন, সাথে জিমও করতেছেন, কোনো কাজে আসবে না আলটিমেটলি, কারণ আপনার ওইদিকে ফিজিক্যাল হেলথেরও ইমপ্রুভ হবে না, মেন্টাল হেলথেরও ইমপ্রুভ হবে না। তো লাস্টলি আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি, আমরা খালেদ ভাইয়ের কাছে জানতে চাইবো ভাই এই বডি বিল্ডিং ক্যারিয়ার কিংবা আমাদের সিলেট থেকে ফিউচার বডি বিল্ডিং এর ফিউচার নিয়ে আপনি যদি একটু বলতেন, কিভাবে তরুণদের আগ্রহী করা যায়, বেশিরভাগ পরিকল্পনা কি? যারা এই ফিটনেসের সাথে কানেক্টেড, বেশিরভাগই যারা একদম নতুন আসে, অনেকেই ওই যে বললাম মোটিভেশনে আসে, বা অনেকেই আছে ইয়াং জেনারেশনের ছেলেরা, সিলেট থেকে কিন্তু এখন অনেক ছেলে পেলে খেলছে ইয়াং জেনারেশন, আমাদের আগের জেনারেশন কিন্তু খেলে নাই, খেললেও দুই একজন কয়েকদিন আগে আমাদের ইউনিভার্সিটির হ্যাঁ আমাদের ইউনিভার্সিটি পল্লব গোল্ড মেডেল নিয়ে আসছে সিলেটে, তো আমাদের জিম থেকেই আনছে। যাই হোক, তো এই যে ছেলেগুলো আসতেছে এরা কিন্তু কিছুদিন থাকার পরে বলে যে না এই লাইনে ক্যারিয়ার নাই, কারণ দেখা যাচ্ছে এরা কম্পিটিশন করতেছে, কম্পিটিশন ভেরি এক্সপেন্সিভ, আপনার ডায়েটের ব্যাপার আছে, সাপ্লিমেন্টের ব্যাপার আছে, এবং যারা অ্যাডভান্স লেভেলে কম্পিটিশন করে ওখানে একটু হরমোনাল এনহ্যান্সমেন্টেরও ব্যাপার আছে, এখানে কিন্তু খরচের ব্যাপার আছে, আপনার ফ্যামিলি আপনাকে কত দিবে,
বা আপনি যদি আদার জবও করেন আপনি কত টাকা এমন একটা এজে আসার পরে আসলে যতই মানে ভালো অবস্থা থাকুক আপনি চাওয়া যায় না। আপনার অ্যাডভান্স করতে হবে, তো আপনি হ্যাঁ। আজকে বিগিনার লেভেলে, কালকে চলে যাবেন ইন্টারমিডিয়েট লেভেলে, তারপর ধীরে ধীরে আপনি মিস্টার বাংলাদেশের টপ লেভেলে খেলবেন, আপনার টাকা লাগবে। তো এখানে যেটা করে যে পার্সোনাল ট্রেনিং করে, পার্সোনাল ট্রেনিং করতে করতে একটা সার্টেন টাইমে এসে দেখা যায় ওটা দিয়েও হয় না, তখন এরা বলে যে না এখানে সেক্টর লাইফ নাই, এই নাই সেই নাই, হোয়াট এভার, ডিপ্রেশনে চলে যায়। তো আমার পক্ষ থেকে যে অ্যাডভাইসটা হবে, বাংলাদেশে কিন্তু সার্টিফাইড ট্রেনারের খুবই অভাব, প্রচন্ড লেভেলের অভাব। আমি যেটা বলবো আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি যে কম্পিটিশনগুলো হয় এগুলো পার্টিসিপেট করেন। এটা আপনাকে কি করবে, আমরা অনেক সময় বলে থাকি, এটা নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করবো, প্রাইজ মানির একটা ব্যাপার বলে যে খেলবো যে প্রাইজ মানি তো নেই, কিন্তু আপনাকে একটা ভ্যালু দিচ্ছে, আপনাকে একটা ব্র্যান্ড ডেভেলপ করে দিচ্ছে। আপনার নামের আগে আপনি যখন লিখবেন মিস্টার বাংলাদেশ জাহিদ, এটা একটা ব্র্যান্ড। মিস্টার বাংলাদেশ কয়জন হচ্ছে প্রতি বছর? মিস্টার বাংলাদেশ কিন্তু খালি বডি বিল্ডিং ক্যাটাগরি থেকেই আসে, ম্যানস ফিজিক থেকেও আসে না, ডেনিম থেকেও আসে না, বা আদার ডিভিশন থেকেই আসে না। মিস্টার বাংলাদেশ কিন্তু অল্প কয়েকজন আছে, মানে আপনার একটা ব্র্যান্ড। আপনি কিন্তু টাইটেলের জন্যই খেলছেন। এই ধরনের টাইটেল যখন আপনি আপনার নামের সাথে লাগাবেন, আপনার অটোমেটিক আর্নিং বাড়বে। তো আমি বলবো যে কম্পিটিশন খেলতে থাকেন, রেজাল্ট যাই আসুক, হ্যাঁ। খেলতে খেলতে Participate করেন। প্রোগ্রেস হবেই আলটিমেটলি। আপনাকে মেডেলিস্ট হওয়ার আগে আপনার আপনাকে যে স্কিল গুলো আছে, হ্যাঁ, ট্রেনিং skill গুলা- স্কিল, আপনি বিগিনার লেভেল জানেন, আপনি ওয়েট লস জানেন, ওয়েট গেইন জানেন, আপনি আরেকজন কোচের কাছে যান, বা আপনি কোনো কোর্স করেন, অনলাইনে অনেক কোর্স আছে, এইচ আছে, আইএসএসএ আছে, এনএসএম আছে, অনেক আছে। আপনি একটা সার্টিফিকেট নেন, সার্টিফিকেট নিলে আপনার ভ্যালুটা বাড়বে। আপনি আগে যে ক্লায়েন্টের কাছ থেকে 5,000 ট্রেনিং করতেন, সার্টিফিকেট নিলে কিন্তু আপনি 10,000 ট্রেনিং করাতে পারবেন। আপনার যদি আর্নিং থাকে আপনার রেজাল্ট আসবে, কারণ এটা হচ্ছে একদম প্রপোর্শনাল। সর্বোপরি আমরা আপনার বলতে ইনকাম পারি থাকবে, হ্যাঁ। আপনার রেজাল্ট পাবেন, সিম্পল। সর্বোপরি আমরা বলতে পারি এই যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা জার্নিটা, এটা এনজয় করার একটা ব্যাপার কাজ করে। এনজয় করতে হবে, এনজয় না করলে আসলে কম্পিটিশন খেলা যায় না। হ্যাঁ। বা কম্পিটিশন আপনি খেলবেন ওভাবে, আপনি যদি ধরেই না মেডেলিস্ট হব, মেডেলিস্ট হওয়ার জন্য আপনি কম্পিটিশনে যাবেন, আপনি কম্পিটিশনে যাবেন হচ্ছে আমি কম্পিটিশনে না, রেজাল্ট আসলেও কিন্তু ভালো, কারণ রেজাল্ট ইজ অ্যাডিকটিভ। রেজাল্ট এডিক্টিভ। আপনি যখন চ্যাম্পিয়ন একবার হবেন, আপনি তখন যদি কখনো সেকেন্ড হন, এটা আপনার মাইন্ডসেটেই নিতে পারবেন না। সেকেন্ড হবো, আপনি তখন আরো জেদে আসবেন যে আমি কেন সেকেন্ড হইলাম। আপনি জাজদের সাথে কথা বলবেন যে স্যার আমি কেন সেকেন্ড হলাম, জাজরা আপনাকে বলে দিবে যে হ্যাঁ এই কারণে আপনি সেকেন্ড হয়েছেন। তখন কিন্তু আপনি আবার নিজেকে ইমপ্রুভ করে আসবেন, তখন কিন্তু আবার চ্যাম্পিয়ন হবেন। তখন অ্যাডিকশন, আপনি কখনো দেখবেন না যে একটা ক্লাসের ফার্স্ট বয় থার্ড বা ফোর্থ বা ফিফথ প্লেসে যায়, সে ফার্স্ট থেকে সেকেন্ড আসে, নাহলে থার্ড আসে, নেক্সট ইয়ার দেখবেন সে আবার bounce back করে ফেলে। আবার ফার্স্ট প্লেসে আসে। তো আজকের আলোচনা আমরা প্রায় শেষের দিকে, শেষের দিকে বলতে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের বেশি দীর্ঘায়িত করার ইচ্ছা নেই বা আমাদের পারপাস ছিল না, যদিও বেশি অনেকটাই দীর্ঘ হয়ে গেছে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিয়মিত আমাদের পেজটিকে ফলো করে রাখবেন, এভাবে আরো অনেকগুলা শর্ট পডকাস্ট বা শর্ট টক শো টাইপের আমরা ভিডিও আপলোড দিব, এবং অবশ্যই আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন। ধন্যবাদ সবাইকে।